গল্প দৃষ্টির অগোচরে পর্ব 11। লেখিকা মুশফিকুর রহমান মৈথি। নুসরাত উঠে দাঁড়ালো, মৃদু কণ্ঠে বলল, চিন্তা করো না, যদি তুমি নির্দোষ হও তবে তোমার কিচ্ছু হবে না বলে রুম থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধ অসহায় দৃষ্টিতে নুসরাতের যাবার পানে চেয়ে থাকলো। নুসরাত থানা থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তৌহিদ পিছন থেকে বলে ওঠে, এই কেসটা লড়ো না, ছেলেটা নাটক করছে, হয়তো একজন খুনিকে শাস্তির হাত থেকে বাঁচাতে চেও না। কথাটা শুনে কৌতূহলী নজরে তাকায় নুসরাত। অবাক কণ্ঠে বলল, কেন বলুন তো? তোমার ভালোর জন্য বলছি। ও, কথাটা শুনে মজা লাগলো, কারণ আমি যতটুকু চিনি আমার জন্য ভাবার সময় আপনার কাছে নেই। হয়তো সময় নষ্ট করতে ভালো লাগছে না। ছেলেটাকে 3 দিন যাবৎ দেখছি, এত মার খাবার পরও তার কথার কোনো এদিক ওদিক হচ্ছে না, অর্থাৎ তার মিথ্যে ধরা যায় না। এরকম মানুষরা ধূর্ত হয়, তুমি কল্পনাও করতে পারবে না এত দ্রুত। এমনও তো হতে পারে সে সত্যি বলছে, তাই তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে না। তৌহিদের কথার মাঝে এই কথাটা বলে ওঠে নুসরাত। তার চোখে এরকম জেদ রয়েছে, এই কেসটাতে নিজেকে জড়াতে চায় সে। তৌহিদের বেশ রাগ হলো, দাঁতে দাঁত চেপে বলল, কয়জন খুনিকে দেখেছো তুমি? কোর্টে শুধু তর্ক করলে এই সব জানতে হওয়া যায় না। এসব ধূর্ত শয়তানরা অসহায়ত্বের মুখোশ পরে থাকে। আপনি সবাইকে সন্দেহ করেন এটা তো আমার অজানা নয়, তাই তো আমাকেও সন্দেহ করেছিলেন, তাই নয় কি? যাকগে, ধন্যবাদ আমাকে নিয়ে ভাবার জন্য। আসি। নুসরাতের কণ্ঠে চাপা অভিমান ছিল। নুসরাত এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। একটা সিএনজি ঠিক করে সেটাই উঠে পড়ল। নুসরাত চলে যাচ্ছে। তৌহিদ এখনও নুসরাতের চলে যাবার পানে চেয়ে রয়েছে। নুসরাতের জিদ সম্পর্কে সে অজানা নয়। একবার যদি সে ভেবে নেয় কোনো কাজ করবে, সেই কাজটা সে করবে, তাতে নিজের ক্ষতি হলেও তার কিছু যায় আসে না। তাদের সম্পর্কটাও এই কারণেই নষ্ট হয়েছিল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো তৌহিদের। সে আজও চায় না নুসরাতের কোনো ক্ষতি হোক। তাদের মাঝের দূরত্বটা গাঢ় হলেও তার মনে এখনও নুসরাতের সেই কলেজ পড়ুয়া মেয়েটি রয়েছে। রাত 9টা। টেবিলের উপর কাগজপত্র এবং ছবি ছড়িয়ে ছিটে রয়েছে। চুলগুলো খোপ করে এক কাপ ধোয়া ওঠা কারা চা দিয়ে চেয়ারে বসলো নুসরাত। কেসটা বেশ ভালো করে স্টাডি করতে হবে তাকে। স্নিগ্ধের অজান্তে স্নিগ্ধের স্টেটমেন্টটা ফোনে রকেট করেছে সে। আলতাফ হোসেনের লাশের ছবিগুলো পরপর সাজালো নুসরাত। বিভিন্ন অ্যাঙ্গেলের ছবিগুলো তোলা হয়েছে। ছবিগুলো আলতাফ হোসেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, এসএ ডেভেলপমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সে। বর্তমানে কোম্পানিটি বেশ নাম করেছে, প্রায় অনেক পুরাতন বিল্ডিং তারা কিনে নিয়েছে, সেখানে নতুন করে অ্যাপার্টমেন্ট শপিং মল বানাচ্ছে তারা। আলতাফ হোসেনের বয়সটা বেশি না, মাত্র 32 বছরে বেশ অর্থের মালিক হয়েছে সে। অবশ্য তার উত্তরাধিকার সূত্রে তার বাবার মৃত্যুর পর এসএ কোম্পানি তারই হবে। যে তাকে মেরেছে, প্রচুর নৃশংসভাবে খুনটি করেছে। ময়নাতদন্তে জানা গেছে মোট 6বার তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আলতাফের স্ত্রী তখন বাসার বাইরে ছিল। যখন বাসায় ফিরে তখন আলতাফের নিথর শরীরটা দেখতে পায়। ভয়ের কারণে পুলিশকে ফোন দেয় সে। তার ভাষ্যমতে বাসা থেকে 15,000 টাকা এবং 5 ভরি স্বর্ণ চুরি হয়েছে। পুলিশ যখন সার্চ করে তখন লাশের কাছে স্নিগ্ধের আইডি কার্ড পাওয়া যায়। পুলিশের ধারণা স্নিগ্ধের সাথে ধস্তাধস্তির সময় এই ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো, একজন সামান্য মাস্টার্স পড়া ছেলে যে কিনা পার্ট টাইম চাকরি করে, সে কেন তাকে মারবে? মোটিভ কি? চুরি? শুধু 15,000 টাকা আর 5 ভরি স্বর্ণের জন্যই কি সে খুন করেছে? স্নিগ্ধের আইডি কার্ডটাও সেখানে থাকবে কেন? কেউ কি স্নিগ্ধকে ফাঁসাচ্ছে, নাকি স্নিগ্ধের অসহায় মুখের পিছনে সত্যি কোনো শয়তান লুকিয়ে আছে? নুসরাত তার রেকর্ডটা অন করে লুপে স্নিগ্ধের কথাগুলো শুনতে থাকে। অদ্ভুত ব্যাপার, ছেলেটি তাকে ঠিক যা যা বলেছে পুলিশকেও একই কথা বলেছে। না, 1 লাইন বেশি না, 1 লাইন কম। স্নিগ্ধের বক্তব্য তার আইডি কার্ড কলেজ থেকে হারিয়ে গিয়েছিল, সে কলেজ রিপোর্টও করেছে। এখন সত্য বলছে না মিথ্যা সেটা তো খোঁজখবর নিলে বেরিয়ে আসবে। নুসরাত চোখ বুজে নিল, হেলান দিয়ে চেয়ারে বসলো সে। আলতাফের লাশটা দেখলেই মাহিরের লাশের দৃশ্যটি মনে পড়ে যায় তার। আচ্ছা, তার লাশটা প্রথমে দেখেছিল আলতাফের স্ত্রী স্নেহা। আলতাফ যখন খুন হয়েছিল তখন বাসায় কেউ ছিল না। স্নেহার ভাষ্য অনুযায়ী সে শপিংয়ে গিয়েছিল, পাশের কাজের লোককে বিদায় দিয়ে সে বাইরে গিয়েছিল। নুসরাতে একটা খটকা লাগছে, যদিও সে নিশ্চিত নয় স্নেহার সাথে কথা বলাটা দরকার। হঠাৎ নুসরাতের ফোনটা বেজে উঠল। ঘড়ির দিকে তাকালে দেখতে পায় কাঁটাটা একটার ঘরে ভিড় করেছে। ফোনটা ফাইলের ভিড়ে চাপা পড়ে গেছে।
ফোনটা হাতে নিতে দেখলো রবিন নামটি দেখা যাচ্ছে। ফোনটা রিসিভ করতে ঝাড়ি কণ্ঠে রবিন বলে ওঠে, তোর ফোন কই থাকে? কখন থেকে ফোন দিচ্ছি? তোর বাড়ি আগুন লাগছে না তো কোনো? তাইলে এই রাতে এত চুরির তলব? কথা বলতে বলতে বারান্দায় চলে আসে নুসরাত। ঘরটা দম বন্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা বাতাসে দাঁড়ালে মন্দ হবে না। রবিন ফোনের ওপাশ থেকে বলতে লাগে, তোকে এই নিয়ে 17 বার ফোন দিছি, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম আবার কিছু হলো নাকি। আসলে স্নিগ্ধের কেসটা স্টাডি করছিলাম। কেসটা কি নিচ্ছিস তুই? এখনও শিওর না, দুটো খটকা আছে, সলভ হলে নিতেও পারি। আচ্ছা, যে জন্য ফোন দিলাম, সাব ইন্সপেক্টর ইমাম ফোন করেছিলেন। বক্সের উপর কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, পুরো ক্লিন সিট। উনি তোর সেফটির জন্য ডায়েরি করতে বলেছেন। এসবে কিছু হবে না। কেন বলতো? কারণ কাজটা কে করেছে আমি জানি। কে বলে তুই বিশ্বাস করবি না, তবু বল। মাহিরের খুনি। রবিন কিছুক্ষণ চুপ করে থাকলো। রবিনের নীরবতা বুঝতে পেরে হেসে উঠল নুসরাত। বিদ্রুপের স্বরে বলল, বলেছিলাম না বিশ্বাস করবি না? যাগ্গে বাদ দে। ওই লোক আমাকে ততদিন কিছু করবে যতদিন সে আমার অজানা হয়ে থাকবে। যেদিন ওর মুখোশ টেনে খুলে ফেলবো, হয়তো সেদিন আমার সময় ঘনিয়ে আসবে। আমি রাখছি, ঘুমাবো, মাথা ব্যথা করছে বলে ফোনটা খট করে কেটে দিল নুসরাত। আগুন নিয়ে খেলতে খেলতে তার হাত ঝলসে যাওয়া শুরু করেছে, কিন্তু তবু আগুন নিয়ে খেলার সে আনন্দ আছে তা অন্য কোনো খেলায় নেই। ঠোঁটে কোনো এক সিলতে হাসি ফুটে উঠল নুসরাতে। আজ রাতটা আবারও নির্ঘুম কাটবে। বঙ্গকলি মেসের সামনে দাঁড়িয়ে আছে নুসরাত। মেসটা বেশ পুরনো, লাল ইটের বিল্ডিংটার একপাশে আগাছাড়া নিজেদের বাস শুরু করে দিয়েছে। চুন খুঁজতে খুঁজতে কিছুই বাকি নেই দালানটি। 3টা তলার পুরোটাতেই ব্যাচেলারদের ভাড়া দেওয়া হয়। মেসের ম্যানেজার আকরামের রুমটা ঢুকেই কর্নারে তিনি এখানে একাই থাকেন। তার বউ এবং একজন কন্যা আছে যারা গ্রামে থাকে। রুমের কাছে যে গলা খাকরি দেয় নুসরাত। আকরাম তখন পায়ের উপর পা তুলে মুড়ি মাখা খাচ্ছিল। নুসরাতকে দেখে লুঙ্গিতে হাত পুছল সে। নুসরাত বিনয়ী কণ্ঠে জিজ্ঞেস করলো, আসতে পারি? কাকে চাই আপনার? আমার নাম নুসরাত চৌধুরী। স্নিগ্ধ নামে একটা ছেলেই মেসে থাকতো। আমি ওর উকিল। ও আসেন আসেন ম্যাডাম বলে উঠে দাঁড়ায় আকরাম। নুসরাত ভিতরে ঢুকে চেয়ারে বসে। আকরাম অনুগত কণ্ঠে বলল, বলেন ম্যাডাম, কেমনে সাহায্য করব? আমি একটু স্নিগ্ধ সম্পর্কে জানতে চাই। আপনি কিছু না লুকিয়ে আমাকে কি তার সম্পর্কে বলতে পারবেন? কেন পারবো না? আসলে ছেলেটা খুবই ভদ্র একটা ছেলে। আমাদের মেসে থাকে 1 বছর। পোলাটা এত বিনয়ী, কি বলবো, না কারোর সাথে জ্ঞানজাম যায়, না কারোর ক্ষতি করে। বুঝলাম না তারে কেন খুনির আসামি বানানো হলো। আচ্ছা, আপনি কি ওর রুমটা দেখিয়ে দিবেন একটু? আমি একটু দেখতাম। আপনিও ওর রুমে তল্লাশি করবেন? আপনিও বলতে আমি বাদে আর কি কেউ এসেছে নাকি? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।